এই আন্দোলনে আমরা একবারও বিপ্লব জিন্দাবাদ বলি নাই। আমি তো ইনকিলাব বাংলা বলেই ব্যবহার করছি। আমি তো ধরেন আমি আপনাকে বলি ইত্তেফাক, এটা কি আরবি শব্দ হিসাবে চেনে একটা পত্রিকার নাম? তো এটা তো আরবি অধ্যুষিত। আপনি তো তারেক রহমানের একটা খারাপ কথা বের করতে পারেন নাই। সিনা নাকি পালায় না, সে তো ট্রেডিশন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সে। আমাদের আজকের এই পর্বের অতিথি উসমান হাদি, ইনকিলাব মঞ্চ, এবং সাথে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মী বাবরুর রশিদ বান্না। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি হাদি ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার ইনকিলাব মঞ্চ আমি দেখলাম 5 আগস্ট থেকে বেশ সরব। 5 আগস্টের পরে আগে আপনারা কোথায় ছিলেন, আপনারা কি করতেন? 5 আগস্টের আগে আমরা যে যার মতো করে আমরা এই টিমটাই, যেমন আমাদের সেক্রেটারি আব্দুল্লাহ জাবের, আমরা এই নতুন বাজার থেকে রামপুরে পুরো আন্দোলনের সময় এই পথে আন্দোলন করেছি। ঢাকা ইউনিভার্সিটি যেদিন থেকে আর আন্দোলন করা যায় নাই। আর এর আগেও একটা মজার ব্যাপার আছে, সেটা হলো আপনারা দেখবেন যে আমরা কালচারালি এখনও তো আমাদের ফাইটটা মূলত কালচারাল। যেমন 2023-এও আমরা ঢাকায় ঈদের মিছিল নামে একটা ইভেন্ট করেছিলাম আমি আর জাবের মিলে, এবং এটা প্রচুর রেসপন্স করেছিল মানুষ। আমরা ঢাকায় রামপুরে করেছি এবং মিরপুরে করেছিলাম, এবং আমাদের এটা অনুপ্রাণিত হয়ে তখন ঢাকার বাইরে অন্তত 10 থেকে 12টা জেলা 2023-এই এই চাঁদরাতে ঈদের মিছিল এটা খুবই স্পার্ক করেছিল। তো এরপর তো আমরা এই যে আন্দোলনের সময় আমি, আমাদের জাবের সেক্রেটারি এবং আমাদের যারা ভাই বন্ধু সবাই মিলে আমরা ঢাকা ইউনিভার্সিটির বাইরে, বিশেষ করে আমরা ছিলাম ব্রাক থেকে শুরু করে, আমার বাসাও যেহেতু রামপুরায় এই দিকটায়। আর এরপর তো যখন জুলাই 5 আগস্ট হয়ে গেল, তারপর তো একটা নতুন ফেজ, যে আমরা মনে করলাম যে সবাই মিলে যে জুলাইটা আনলো সেই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। এই বাঁচানোর তাগাদে আমরা আবার নতুন করে একটা মানে আর কি শুরু করলাম এবং চেষ্টা করলাম। এখন পর্যন্ত তো আমরা কষ্ট হচ্ছে বাট টিকে আছি। ধন্যবাদ। আমি একটু বান্না ভাই আপনার কাছে আসি। আপনি তো কালচারাল লাইনের লোক এবং আপনি সাধারণ রাজনৈতিক সচেতন একজন কর্মীও, অনলাইনে অনেক লেখালেখি করেন। এই যে 17 বছর ধরে যে এক ধরনের হাসিনা বন্দনা চলেছে আমাদের মিডিয়াতে, এবং কোনো না কোনো মাধ্যমে মুজিব এবং হাসিনাকে নানাভাবে চিত্রায়িত করা হয়েছে সিনেমাতে, নাটকে, আপনি কিভাবে এটাকে বাইরে থেকে কিভাবে আপনি আপনার কাজ চালিয়েছেন? আপনার কি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কিংবা হুমকি, আপনার কি কখনো প্রলোভন দেখানো হয়েছে কিনা এ ধরনের? এবং আমরা দেখছি যে এখনকার অনেকেই আছে যারা কনভার্ট হয়েছে, তারা অনেকেই তখন হাসিনার সাথেই চলেছে, কিন্তু এখন দেখছি তারা হাসিনার উল্টার দিকে যাচ্ছে। তো এই যে বৈপরীত্য বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আসসালামু আলাইকুম মুস্তফা ভাই, থ্যাংক ইউ আমাকে প্রোগ্রামে ডাকার জন্য। আর খুব ভালো লাগছে যে আজকে আপনার সাথে পাশাপাশি পাচ্ছি হাদি ভাইকে। তো দেখেন ভাইয়া, এখানে এই শোতে একটু গালিগালাজ করতে হবে, বুঝছেন? মানে ধরেন গালাগাল না করলে আমি অনেক কিছু বলতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না, কিছু গালি দিতে হয়। ধরেন আপনি যখন প্রশ্নগুলো করছিলেন আমার মনে হয় অলরেডি আমি 10-12টা গালি দিয়ে দিছি, কিন্তু হ্যাঁ, তো এই ফিলিংটা কেন? হয়তো আপনি খুব বেশি ভীত হবেন না, আমি অল্পই দিব, ঠিক আছে? তো যতটুকু বলবো সেটাতে আমার মনে হয় যে অনেকেই মনক্ষুণ্ণ হবেন, এবং আমি চাই তারা মনক্ষুণ্ণ হোক, এবং আমি চাই তারা ভীত থাকুক, এবং আমি চাই তারা বুঝুক যে আমাদের সব মনে আছে। হ্যাঁ, ধরেন আমি যেই সেক্টরে কাজ করেছি, হ্যাঁ, বা যেখানে কাজ করছি বা এখনও করে যাচ্ছি, সেই সেক্টরটার যদি আপনি যাদের কথা বলছেন তাদের একটা নাম আছে খুব সুন্দর করে, আমি এটা অন্যান্য প্রোগ্রামেও বলি, তাদের নাম হচ্ছে চাটার দল। হ্যাঁ, তো এটার থেকেও খারাপ একটা কিছু বের করে ফেলবো ইনশাল্লাহ। একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, সেই নামটাও দিব। কিন্তু এই চাটার দলটা আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এবং এরা, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছি আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, সামনেও ভালো থাকবে এই গ্রুপটা। হ্যাঁ, কারণ আপনি কেমনে জেনে ওরা আপনার ক্ষমতার কোলের মধ্যে ঢুকে গেছে। কোলে, বুঝছেন তো, কোলে তো বাচ্চারা, শিশুরা যায়, কিন্তু ওরা হচ্ছে বুঝ শিশু, ওরা অবুঝ না, কিন্তু ওরা বুঝে শুনে এটা সবসময় করে। ধরেন 17 বছর ধরে ওরা কি করেছে, যে আপনি বললেন যে মুজিব বন্দনা, শেখ হাসিনা বন্দনা, এখানে তো অনেক ধরনের ঘটনা আছে। একদম ধরেন টপ স্টার থেকে শুরু করে সবাই আমরা তো দেখেছি যে একদম মনে করেন পায়ের নিচে গড়াগড়ি, মানে যেভাবে গড়াগড়ি করেছে বা যেভাবে ধরেন গান গেয়েছে, হ্যাঁ, এবং যেভাবে ধরেন সবাই মিলে একসাথে তালি দিচ্ছিল, হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রোগ্রামে আপনার অনেক কিছু নিয়ে বলতে হবে। বিভিন্ন প্রোগ্রামে যেভাবে আপনি কীভাবে রান্না করেন, আমি রান্না খাওয়াটা দেখতে চাই। এই যে ধরেন আপনার কি সুন্দর গরু মাংস সে রান্না করে, সেটা সে স্বাদ করে দেখতে চায়, ধরেন এই ধরনের আলাপ।
তারপর চাচু চাচুর গল্প, অনেক কিছুই তো আছে। ধরেন আমি যেই পয়েন্টগুলো বলতেছি আমার দর্শকরা সবই বুঝবে আমি কি বলতে চাচ্ছি। আমি কিন্তু আবারও বলি, সেটা হচ্ছে আমি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে মানে একটা দুইটা পার্সনকে নিয়ে কথা বোঝাচ্ছি না, আমি একটা মেটাফোর দিচ্ছি বা আমি একটা উদাহরণ দিয়ে অনেককে বোঝাচ্ছি। তাহলে আপনাদের চোখে ওই মানুষগুলো চলে আসবে যে কোন কোন অভিনেতাদের যথেষ্ট পরিমাণ কি বলবো সফলতা থাকার পরেও যাদের দরকার নাই, প্রয়োজন নাই, হ্যাঁ, রিজিকে কোনো ভাটা নাই। সবচেয়ে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোভাবে রিজিক দিচ্ছেন। রিজিক থাকার পরেও দেখেন আপনার চাটতে হবে, আরেকটু বেশি চাটি, আর কম হয়ে গেল কেন, আরেকটু দিই, আরেকটু চাটি, এই চাটতে 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 এমন একটা অবস্থায় যে চলে গেছে, আপনি দেখেন এরা বুঝতেই পারতেছিল না যে চাটাটা চাটতেছে ওদের জিহ্বার মধ্যে মানুষের রক্ত লেগে আছে, মানুষের রক্ত লেগে আছে জিহ্বায়, মানুষের কান্না লেগে আছে তাদের জিহ্বায়। আমি কথাটা অনেক খারাপভাবে বলতেছি, রুট করে বলতেছি, আমি চেষ্টা করছি গালি কম দিতে, দ্যাটস ওয়াই আমি জিহ্বায় রক্ত লাগার কথাটা বললাম। তো আপনি দেখেন এই মানুষগুলো তারাই যারা হচ্ছে এই সিনেমা করবে, এই নাটক করবে, একটু গান করবে, এটা ভালো বলতে পারে হাদি ভাই, একটু রবীন্দ্র চর্চা করবে, রাবীন্দিক, ঠিক আছে, কিন্তু আসলে ভণ্ডামি পুরোটাই। হ্যাঁ, এটা আসলে ঘটনা হচ্ছে যে এটা তাদের একটা ঢাল, এটা একটা শিল্ড। তো এই শিল্ড দিয়ে তারা কাজ করে গেল এবং এই কাজটা তাদের ব্যক্তিগত। এখনো কেন তারা সেই সাপোর্টটা পাচ্ছে? তারা তো আমাদের সমাজে চিহ্নিত মুখ, তো সেইটাকে কেন আমরা ওয়েলকাম করছি? কারণ আপনি ক্ষমতার ভিতরে তাদেরই লোককে ঢুকিয়ে দিয়েছেন, তাদের লোকদেরকে আপনি অ্যালাউ করেছেন। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন আমাদের সংস্কৃতি উপদেষ্টা, ওনার ওয়াইফ যে তিশা, তিনি মুজিবের ওয়াইফের ভূমিকায় একটা সিনেমায় অভিনয় করেছিলেন এবং সেটা তো ওনাকে ফোর্স করা হয়েছে বলে আমরা জানি না। আমরা মনে করছি এরপরে ওনারা যখন পুনর্মিলন অনুষ্ঠানে প্রিভিউ, সিনেমার প্রিভিউ এবং রিভিউ মানে একটা অনুষ্ঠানে আমি দেখেছি তৎকালীন হাসিনাকে সাথে তাদের খুব হাস্যোজ্জ্বল চেহারা, তার মানে তারা স্বচ্ছায় প্রোগ্রামে তো সেই লোকটাকে এই যে আমরা আবার নতুন কেন্দ্রীয় চরিত্র দেখছি আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সেটার জন্য আপনারা কি কোনো প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ আপনি ওভারঅল করতেছি। ধরেন আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে যে একজন বা দুজনকে টার্গেট এখানে করে লাভ নাই, আপনি এখানে কোনো রেজাল্ট পাবেন না। এটা আপনাকে সিস্টেমে টার্গেট করতে হবে, আঘাতটা করতে হবে সিস্টেমে। আমি সবসময় যেটা বলি, রিকনসিলিয়েশনে যেতেই হবে আপনাকে। আপনি কাউকে অনেক বড় শাস্তি দিয়ে কোনো রেজাল্ট, আপনি কাউকে কোনো মানে এটাকে কি বলে, এক ধরনের শাস্তি প্রক্রিয়া, আপনি কীভাবে শাস্তি করবেন? ধরেন আপনি একজন মানুষ ভুল করছে, ধরেন আপনি তাকে কীভাবে শাস্তি দিবেন? শাস্তিটা এটাই যে আপনি বলেন যে আপনি ভুল করেছিলেন, তাহলে স্বীকারোক্তিটা যেটা আওয়ামী লীগের মধ্যে নাই। আপনি তো আওয়ামী লীগ না রে ভাই, আমার কাছের ভাইটা, আমার কাছের বোনটার কাছে আমার অনুরোধ, যে মানুষটার সাথে আমি কাজ করেছি এতদিন, সেই মানুষটার কাছে আমি একটা বিনীত অনুরোধ করছি, আপনি তো আওয়ামী লীগ না। আপনি যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন, যে আপনি যদি মনে করেন যে না 5ই আগস্টের পরে আমি আসলে ওই হিউম্যান বিংটা নাই, তাহলে তো আপনাকে বলতে হবে যে আই এম সরি, আই ডিড রং। আপনার ওই স্বীকারোক্তি দিচ্ছেন না, আওয়ামী লীগও স্বীকারোক্তি দিচ্ছে না, তাহলে কিভাবে মানুষ আপনাদেরকে আলাদা করবে? মানুষ তো আপনাদেরকে ব্যাশিং করবেই এবং যখনই সুযোগ পাবে তখনই ব্যাশিং করবে। কিন্তু আপনি যখন সুযোগটা দিচ্ছেন কেন? আপনারা দিয়েন না। আর এই যে আমি দেখেন আগের প্রশ্নের উত্তরটা আমি একটু শেষ করি, সেটা হচ্ছে এটা খুব জরুরি আলাপ। এই যে যারা করলো এই কাজটা, যারা একদম টপ বিগ সিন্ডিকেটের পার্ট, তাদেরকে বিভিন্ন ধরনের পত্রিকা, হ্যাঁ একদম এলিট ক্লাসের পত্রিকা, তাদেরকে এলিট ক্লাসের মিডিয়াগুলো তাদেরকে এখনও শেল্টার দিচ্ছে এবং তাদেরকে নিয়ে যারা আমার মতো 2-1 আছে যারা কথা বলছে, নাম ধরে বলছে, তারাও টার্গেটেড হয়ে যাচ্ছে, তাদেরকে শত্রুভাবাপন্ন করা হচ্ছে। আমি ভাই আপনার শত্রু না, আমি যারকে নিয়ে বলতেছি আপনি তাকে ধরেন। তার মানে যারা খোলস পরিবর্তন করছে তাদেরকে কিভাবে করা উচিত? যারা খোলস পরিবর্তন করছে, খোলস বলে পরিবর্তন, আচ্ছা খোলস শব্দটাই আপনি যখন বলবেন এটা তার নেগেটিভ ওয়ার্ড, আপনি তার খোলস আবার কি, ধরেন আপনার তো রং পরিবর্তন করছে গিরগিটির মতো, ধরেন আমি তো এটা বলি সবসময়, গিরগিটির আলাপটাই তো দিই আমি সবসময়। আমি বলতে চাই যে দেখেন এবার মানুষ হতে পারেন কিনা। আচ্ছা, আমি একটু হাদি ভাইয়ের কাছে আছি। হাদি ভাই, আপনাদের ইনকলাব মঞ্চ, ইনকলাব তো একটা আরবি শব্দ, বিপ্লবময়ী মঞ্চ কেন দিলেন, আর আপনাদের রাজনৈতিক আদর্শটা কি? আচ্ছা, প্রথম কথা হলো এই উত্তরটা দেওয়ার 1 মিনিট আগে একটু বান্না ভাইয়ের সাথে অ্যাড করা যায়। আসলে বান্না ভাই যেটা বলতেছিল এই ব্যাপারটা এখনও মনে হয় নোটিস করবার খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যূনতম এই দুনিয়ার যত বড় গণ অভ্যুত্থান বিপ্লব হয়েছে সামনের ফেজগুলো মূলত সংস্কৃতির কর্মীরাই থাকে। এর কারণ সংস্কৃতি বলতে মানে যারা সংস্কৃতি চর্চাটা করে এদের ন্যূনতম একটা স্বাধীন শির দ্বারা থাকতে হয়। হ্যাঁ, তো
তো এখন ধরেন বান্না ভাই একটা খুবই জায়গা স্পেসিফিকলি বলেছে যে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করে আর সংস্কৃতির কর্মীরা কেউ কেউ এটার পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে, তো দুজন তো এক না, তার হাতে হয়তো সরাসরি রক্ত নাই কিন্তু ন্যারেটিভ তো নির্মাণ করেছে। এখন যারা যা করেছে বিভিন্নভাবেই, কেউ ওই যে অনেকে বলেছে চাটার দরকার ছিল না, রিজিকেরও ঘাটতি ছিল না, একটা আর্টিস্ট কোনো কাজ পায় না, সে প্রচুর মুজিব করে হাসিনা করে খেয়ে বাঁচতেছে, এটা আমাদেরকে ওইরকমই মাপতে হবে যে থাক কিছু করার ছিল না। কিন্তু যে লোকটা যে অবস্থাতেই থাকুক তার কাজের অভাব নাই, সেও যদি ওরকম উঠে পড়ে লেগে মানুষকে এই বাজে ন্যারেটিভগুলো তৈরি করতে হেল্প করে, তার তো একটা নৈতিক দায়িত্ব ন্যূনতম আছে। তো এখন সেই সাংস্কৃতিক কর্মীরা 5ই আগস্টের পর একবার সরিও বলবে না, অন্তত আওয়ামী লীগ তো জীবনে সরি বলবে না, আওয়ামী লীগ তো অনুতপ্ত হবে না। আপনি তো আওয়ামী লীগই হলেন, তাই না? তাই আপনি মানুষ বলেন এক্স্যাক্টলি মানুষ। আপনি তো আমরা এটুকুনি চাই, ধরেন চঞ্চল চৌধুরী ওনারা বেগম জিয়ার বাসা পর্যন্ত ঘেরাও দিতে গেছেন যখন অবরোধ চলে, সংস্কৃতি কর্মীরা আরো অনেকে, মানে ওনার নাম বললাম, উনি যেহেতু ওনার অভিনয়কে আমিও মুগ্ধ, কিন্তু এই যে অভিনেতা এবং বাহিরের মানুষটা এটা যখন আমরা খুব ভিন্ন দেখি তখন তো আমরা আহত হই। তো এখন কি তাদের একটা দায় আছে না যে আমরা এটা যে কোনোভাবে এটা ভুল করেছি, আমরা এটা থেকে পরিত্রাণ চাই? তো এতটুকু দুঃখবোধও যদি আপনার না থাকে তাহলে আপনি কি আওয়ামী লীগই হতে চান আসলে? আমরা তো এইটা তো প্লিজ হইন না, অ্যাটলিস্ট আপনাদের বুঝতে আছেন সংস্কৃতি কর্মীরা মানে অপেক্ষাকৃত সংবেদনশীল হয়, তারা এই ধরনের না সংবেদনশীল তো আমি আপনার বলি, যেদিন বিটিভির ওইখানে একটা গ্রুপ আর্টিস্টরা তারা ফ্রন্ট গেটে দাঁড়ালো মানুষের রক্ত দেখে, আর এক সংবেদনশীল গ্রুপ শমিকা স্যারদের নেতৃত্বে বিটিভিতে গেল, তখন আপনি সংবেদনশীলতাই তো তারা গিয়ে বিল্ডিং ধরে কাঁদতেছে যে এই বিল্ডিংয়ে আমরা ছোটবেলা অভিনয় করছি, সেই বিল্ডিং পড়াই ফেলছে। আর কিছু আর্টিস্ট যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়াইছিল, আসাদ ভাইয়ের কথা খুব মনে পড়তেছে, ওনাকে কেউ বলতেছিল যে একটু কম বলো, উনি বলছে রক্তের বন্যা বইতে আসাদুজ্জামান আসাদ যে মডেল। তো এই জন্য আমাদেরকে বলা যে ওইটুকুন জায়গা তো শিল্পের থাকতে হবে, না থাকলে তো আসলে শিল্প মানুষের কোনো কাজে আসে না। আর দ্বিতীয় কথা যেটা আপনি বললেন যে ইনকিলাব শব্দটা আরবি, এটা বাংলাদেশে আর একটা ফ্রেমিং, এটা আমি একটা কোনো শোতেও বলেছিলাম, আবার আপনাকে বলি। আসলে মানে বাংলাদেশে ধরেন কলকাতার কৌলিন্য বা কলকাতার রাজনীতিটা কিভাবে চলে জানেন? এটা চলে তো এই বুদ্ধিজীবিতাটা মূলত হয় বাংলা ভাষার যে শব্দের 5টা প্রকরণ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই শ্রেণীবিন্যাসের মধ্য দিয়েই এখানে কলকাতার এলিট কৌলিন্যবর্গ আর বাকি সব বাঙালিকে এই যে উনুমানুষ করে রাখা হয়। আপনি ধরেন বাংলা ভাষার মধ্যে এই যে আপনি ইনকিলাব বললেন, আপনি তো নিজেও আমাকে অর্থ বলে দিলেন যে কেন এটা বিপ্লব মঞ্চ হতে পারলো না, এর মানে আপনি নিজে কিন্তু বুঝলেন যে ইনকিলাব মানে বিপ্লব। যে কোনো দুনিয়ার ভাষার লেক্সিকোগ্রাফির নিয়ম হলো যেই শব্দটা শুনলে কোনো ব্যাখ্যা ছাড়া ওই অঞ্চলের মানুষ মিনিং বোঝে, রিলেট করতে পারে, ওটা ওই শব্দ, এর মানে ইনকিলাব একটা বাংলা শব্দ। এখন আপনি এর অরিজিন কি? এর অরিজিন ফার্সি থাকতে পারে, আরবি থাকতে পারে, তাহলে এখানে তো হাজার হাজার ইংলিশ শব্দ আছে, আরবি আছে, ফার্সি আছে, তাহলে তৎসম শব্দও কি বাংলা শব্দ? এখন আমাদের যে রাজনীতিটা সেটা হলো যে আমরা বলতে চাই ইংলিশে 80% ভোকাবুলারি হলো ল্যাটিন, গ্রিক, অন্যান্য, দেখেন তো তারা কি সেটা লেখে? ইংলিশ ভাষাভাষীর ব্যবহার করে এবং বোঝে, সুতরাং এটা ইংলিশ ভোকাবুলারি। আমাদের এখানে ভিন্ন বর্গ করার জন্য আরবি ফার্সি বলে বিদেশি শব্দ বলা হয়েছে, ঠিক যেই অর্থে আরবি ফার্সি উর্দু থেকে আগত শব্দগুলো বিদেশি শব্দ, একই কারণে তো তৎসম বিদেশি শব্দ। আপনার বিপ্লবী মঞ্চ দিলে তো সমস্যা না, কারণ এই আন্দোলনে আমরা একবারও বিপ্লব জিন্দাবাদ বলি নাই, আমরা রাস্তায় ইনকিলাব জিন্দাবাদ বলেছি। আপনি দেখেন 5ই আগস্ট আমার স্লোগান আছে, বান্না ভাইও ব্যবহার করেছে তার নাটকে। ইনকিলাব বলবো, আমার যেহেতু বাংলা একটা ভালো শব্দ আছে, আমি তো ইনকিলাব বাংলা বলেই ব্যবহার করছি। আমি তো ধরেন আমি আপনাকে বলি ইত্তেফাক, এটা কি আরবি শব্দ হিসাবে চিনি একটা পত্রিকার নাম, তো এটা তো আরবি অধ্যুষিত। সংগ্রাম পত্রিকার নাম, এটি হলো বাংলাদেশের রাজনীতি যে বাঙালি মুসলমানের এখানে কোনো স্টেক নাই, তারা 90% সংখ্যায় থাকবে, 9% পাওয়ার থাকবে না। জামাতের পত্রিকা হলো সংগ্রাম, তো সংগ্রাম একটা তৎসম শব্দ, তারা নামটা নিছে আবুল মনসুর আহমেদের কাছে গিয়া, তো আবুল মনসুর আহমেদ বললো যে ইত্তেফাকের মতো একটা শব্দ নেন। জামাত নাকি তারা বলতেছে যে ভাই ইত্তেফাক অন্য সবাই দিলে সমস্যা নাই, কিন্তু আমাদের দেয়া নামের মধ্যে যদি কোনো আরবি ফার্সি ঘ্রাণও থাকে তাইলে আর আমরা বাঙালি হয়ে উঠতে পারবো না, এর মানে তাদেরকে সংগ্রাম। তো জামাত সেই সংগ্রাম বইলেও কি এই এলিট বাঙালি হইতে পারছে? এই রাজনীতির বিরুদ্ধে আমাদের রাজনীতি। আপনি যদি আমাকে বলেন আমাদের রাজনীতি হইল আরোপিত ইম্পোস্ট কোনো শব্দ, এটার আমাদের নাই। আমাদের গত 1 বছরের প্রোগ্রাম দেখবেন, ব্যানার দেখবেন, প্ল্যাকার্ড দেখবেন, ঠিক আমজনতার যা মুখের জবান, যা ভাষা, সেটাকেই আমরা মূলধারা করে তুলতে চাই। এই জন্য হ্যাঁ, এর মানে যে শান্তিনিকেতনী বলে অভ্যস্ত তার ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যে লোকটা শান্তিনিকেতনী বলতে পারে না, তার যা নিজের টোন, সেই টোনে সে বলতে থাকলে সে শুদ্ধ হয়ে উঠতে পারে না, সে গুলশান, বারিধারা, বনানীর এলিট ক্লাবে যেতে পারে না।
এই যে বর্গায়ন, এইটা কি আমরা এটার প্রতিবাদ জানাই? যে মানুষ যা স্পন্টেনিয়াসলি বলবে এটাই তার শিল্প, এই সাহসটা শিল্পের থাকতে হয়। আপনার পলিটিক্যাল আইডেন্টিটি কি? আমার পলিটিক্যাল আইডেন্টিটি, আমি একদম আমার যত পার্সেন্ট বলা যায় তত পার্সেন্ট আমি সবচেয়ে একজন বাংলাদেশি। মননে মগজে আমার দ্বিতীয় পরিচয় আমি বাঙালি মুসলমান, তো এটা আমার দ্বিতীয় পরিচয়। তার সবার আগের পরিচয় আমি বাংলাদেশি। যদি পলিটিক্যাল আইডিওলজির থেকে বলেন তাহলে আমার ব্যক্তি হিসাবে যাকে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ স্টেটসম্যান মনে করি তিনি হচ্ছেন জিয়াউর রহমান। বিএনপির বাহিরেই, আমি বিএনপির কোনো কর্মী না, কিন্তু আমি জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদ, যে লোকটা বলেছে পাহাড়ি বাঙালি বিহারি সবাই মিলে এই ভূমিপুত্র যারা সবার বাংলাদেশ, সুতরাং আমি বাংলাদেশি, এর বাইরে আমার কোনো পরিচয় নাই। দ্বিতীয় আমার কালচারাল পরিচয় একটা আছে, সেটা হলো আমি বাঙালি মুসলমান। আমি একই সাথে বাঙালি এবং আমি মুসলমান, কোনোটাকে আমি খারিজ করি না। থ্যাংক ইউ বান্না ভাই। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এই যে 5ই আগস্টের পরে কিছু বিষয় নিয়ে মানে একটা সুতোই ছিল সবাই হাসিনা বিরোধী আন্দোলনে, তারপরে তারা নিজস্ব প্ল্যাটফর্মে যে নানা রকম বিভাজনে বিভাজিত হয়েছে মানে, এবং এর পেছনে বেশ কিছু কারণও আছে, যেমন আপনার জামাত ইসলামী ছাত্র শিবির, ছাত্রলীগ তো অলরেডি বিতাড়িত, ছাত্রদল, আবার অন্যান্য বাম সংগঠন। নির্বাচনের গণ অভ্যুত্থানের আগে কিন্তু সবাই একটা জায়গায় ছিল এবং তাদের লক্ষ্য ছিল হাসিনাকে বিতাড়ন। এরপরে তারা নানাভাবে বিভাজিত হয়ে গেছে আদর্শের দিক থেকে, আবার নানা রকম প্রলোভনের কারণেও, এবং সেটার রিফ্লেকশন আমরা সমাজের বিভিন্ন স্তরে দেখছি। তো এই যে বিভাজনটা, এই বিভাজনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, বিভাজনের থেকে আগে বলি ঐক্য কেন থাকলো না, এই দায়টা কার? আমি প্রথমত বলবো এই দায়টা ইন্টারিমের। সরকার বিএনপি চালায় না, বিএনপির লোক থাকতে পারে সরকারে, জামাতের লোক থাকতে পারে সরকারে, এনসিপির লোক আছে সরকারে, আমরা জানি সেটা, কিন্তু সরকার কিন্তু চালায় ইন্টারিম। মানে ইন্টারিম এটা আলাদা একটা গভর্নমেন্ট, রাইট? তো এটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনি লিডারশিপে আছেন, আপনার দায়িত্ব কিন্তু যত যাই হোক দেশে আপনাদের এই যে ফ্রেমিংটা শুরু হলো, যাই হচ্ছে বিএনপির দোষ, যাই হচ্ছে জামাতের দোষ, যাই হচ্ছে অমুকের দোষ তমুকের দোষ, আপনার এই গল্পবাজি বন্ধ করে এই যে বিএনপিকে যেভাবে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, সবার আগে বিএনপিকে আক্রমণ করা হলো ফ্রেমিং করে, একদম টার্গেট করে সবার আগে বিএনপিকে আক্রমণ করা হলো। বাংলাদেশপন্থী সবচাইতে সবচেয়ে বড় ফাইটটা 17 বছর সবচেয়ে বেশি গুম খুন অত্যাচার হত্যাকাণ্ড এমন কোনো নির্যাতন নাই যেটা শিকার বিএনপি হয় নাই। আপনি সেই কৃতজ্ঞতা বোধের জায়গাটা সবার আগে ভুলে আপনি বিএনপিকে ফ্রেমিং করা স্টার্ট করলেন। বিএনপির মধ্যে সবাই ধোয়া তুলসী পাতা না, কোনো দলেই ধোয়া তুলসী পাতা থাকে না, সব দলের মধ্যে ঝামেলা থাকে। আপনার দেখতে হবে টপ লিডারশিপ রাইট কাজটা করছে কিনা। আপনি তো তারেক রহমানের একটা খারাপ কথা বের করতে পারেন নাই, আপনি কি পেরেছেন? তাদের সবচেয়ে বড় লিডার, উনি ভালো কথা বলছেন। কেন ভাই, ভালো কথা বলা কি খারাপ, অন্যায়? উনি ভালো কথা বলছেন, আর এটা কোনো কথা উনি বলেন ওনার দলের, আরে এত বড় একটা দল ভাই 60 লক্ষ মামলা দিছে বিএনপির নেতাকর্মীদের এগেনস্টে, আপনার এটা ভুলে গেলে হবে? আপনি এই কৃতজ্ঞতাবোধ নাই কেন আপনার মধ্যে, যে এই দলটা কি পরিমাণ অত্যাচারিত হয়ে কি টিকে ছিল? আওয়ামী লীগ 1 বছর ধরে রাস্তায় দাঁড়াতে পারতেছে না, বিএনপি 17 বছর ধরেই ফাইট করে যাচ্ছে। বিএনপিকে আপনি নিশ্চিহ্ন করতে পারেন নাই, কারণ বিএনপিকে লিড করেছেন আপসহীন নেত্রী, এটা মনে রাখতে হবে। বিএনপির ট্যাগিং, আপনি যত বড়ই পাওয়ারফুল হন না কেন, আপনি বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রীকে আপনি দেশ থেকে বের করতে পারেন নাই, সে এই দেশের মাটি ছেড়ে যায় নাই। এটাই হচ্ছে বিপ্লব, এটাই হচ্ছে সংগ্রাম, এটাই হচ্ছে আসল কাজ। যেখানে হাসিনার সাথে পার্থক্য, হাসিনা পালিয়েছে 3 বার, তাই না? আমাদের এটা তো 81 সালে 111-এর সময়, আবার হ্যাঁ 75-এর সময় সে চলে গেল বিদেশ, 111-এর সময় তার ভাড়া দিয়েছে, সে চলে গেছে, আমি থাকবো না। তখন দেখছে খালেদা জিয়া থেকে গেছে, হ্যাঁ হেরে গেলাম। সে তো সারা জীবনই বাটপারি, মানে সুটকেস গুছানো তাদের জিনের মধ্যেই আছে। এবারও সে পালাইলো। হাসিনা নাকি পালায় না, সে তো এটা ট্রেডিশন। যাই হোক, হাসিনার আলাপটা না দিই, আমি যে জিনিসটা হচ্ছে ঐক্য কোথায় ভাঙলো, আপনি ট্যাগিং করে, আপনি যে রাজাকার ট্রেনিং, এক রাজাকার ট্যাগিং দিয়ে হাসিনাকে পালাইতে হয়েছে, সবাই রাস্তায় নেমে গেছে না? তা এই ট্যাগিং করে, এইগুলা করে, এই যে নিজেদের ভিতরে বিভাজিত করে এটাকে পুরোপুরি কন্ট্রোলে রাখা বা এটাকে সবাইকে এক টেবিলে বসানো, আস্থায় রাখা, এটা দায়িত্বটা কার ছিল? লিডারকে, যারা ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে। আপনি গভর্নমেন্টের ভিতরে যদি গিরগিটি ঢুকায় ফেলেন, আপনি কিভাবে পারবেন? দেখেন, গিরগিটি ঢুকানোর একটা বড় প্রবলেম কি হয়েছে, পিলখানার গল্প নাই? পিলখানার যে ঘটনা, যে
এই পিলখানায় যে 57 জন অফিসার, একটু ফোন আসছে, এখানে যাচ্ছি হ্যাঁ। পিলখানার যে ঘটনা, বাংলাদেশপন্থী বিবেকবান কোন মানুষটাকে কাঁদায় নাই? এভরিওয়ান ক্রাইড। আমার সৈনিকের জন্য, আমার ভাইটার জন্য, আমার অফিসারটার জন্য, আমার দেশকে যারা রক্ষা করছে সেই মানুষটার জন্য আমরা অঝরে কেঁদেছি। আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে। হয়নি? হয়েছে তো। সেই গল্পটা নাই, সেই ঘটনাটা নাই। আপনি দেখেন শাহবাগের যে স্টোরিটা, সেটা না আপনি বললেন, শাপলার ঘটনাটা আপনি আনবেন না কেন? হুজুর মানুষ না? সে দাড়ি রাখে, সে নামাজ পড়ায়, সামনে লিড, তার পেছনে দাঁড়ায় নামাজ পড়তে পারেন, তার পিছনে জানাজার বাইরে দাঁড়ায় কথা নামাজ পড়তে পারেন, জানাজা পড়তে পারেন, সব করতে পারেন। আপনার যখন বিপদ আপদ হবে তার কাছে যে দোয়া চাইতে পারেন, বলতে পারেন আমাকে দোয়া করে দেন। কিন্তু মারার সময় যখন মেরে ফেলতেছিল তখন সেই গল্পটা কেন নাই? সেই ঘটনাটা কেন নাই? কেন নাই? আমার বাচ্চারা, আমার স্কুলের বাচ্চারা যখন 2018 সালে অন্ধ হইলো, পিটাইলো, মারলো ওরা নৃশংসভাবে, সেই ঘটনাটা কেন থাকলো না? এই যে অনেক কিছু আছে ছোট ছোট ছোট, এটা নিয়ে আলাপ করতে গেলে আমি 1-2 ঘন্টার একটা গল্প বলতে পারবো। একটা ঘটনা, অনেক কিছু নিয়ে আসতে হবে। আমি যে কথাটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে এই দায়টা মূলত ইন্ট্রিমের। আপনি কোনোভাবে ইন্ট্রিমের ভেতরে কিছু গিরগিটি ঢুকাই ফেলছেন, যে গিরগিটি ওই যে বললাম শুরুতেই যে আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, সামনেও ভালো থাকবে। এরা সবসময় কীভাবে কেমন পাওয়ারের অংশ হয়ে যায়, এরা ঢুকে যায়। দেখেন এই বুদ্ধিজীবী সমাজ দিয়ে আমরা কি করিব আমরা আসলে জানি না, কিন্তু এই বুদ্ধিজীবী সমাজ যাদেরকে আমি বলতেছি, এই বুদ্ধিজীবী সমাজ 1971-ও আমাদের খুব একটা কাজে আসে নাই। 14ই ডিসেম্বরে যারা নিহত বা শহীদ হয়েছেন তাদের নিয়ে আমি বলছি না, তারা কিন্তু দেশে ছিলেন, তারা ফাইট করছেন, কিন্তু একটা বিশাল অংশ কিন্তু তারা কোনোভাবে অংশ ছিল না, কিন্তু তারা কিন্তু বাটপাইটা করছে। ধরেন এই 2400 দেখবেন আপনি, একদম ধরেন টায় থাকে এরা, যে কোন সময় পোল্ট্রিটা মারতে হবে। আমি সারা জীবন ধরেন ওরা 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 অলওয়েজ হাসিনাকে চাটছে এবং হাসিনার খাইছে, গুণগান করছে, গান গাইছে, এইটা করছে, ওইটা করছে, সব কিছু করছে, একদম রাইট টাইমে যে পোল্ট্রি মারছে। আবার ধরেন কোন একটা সিচুয়েশনে আসবে, ধরেন রাইট টাইমে যে পোল্ট্রি ইন্টারিমে থেকে ইন্টারিমে পোল্ট্রি মেরে দিবে। আপনি চিন্তা করেন, এখন আমি অনেককেই জানি ইন্টারিমের ভিতরে ক্ষমতার মধ্যে অংশ দেখা বিএনপির সাথে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, জামাতের সাথে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। কারণ চিন্তা করতেছি কি, আল্লাহ এটা তো বেশি দিন থাকবো না, কয়দিন পর চলে যাব, আমার তো ওই অংশ হইতে হবে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের পন্থী প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনার শোয়ের মাধ্যমে অনুরোধ করতেছি, এদেরকে আপনারা চেনেন, এদেরকে যদি আপনারা দলে নেন ওই সময়ে এবং তাদেরকে আপনাদের কাছে রাখেন, এ যত বড়ই ঘুড্ডি উড়ানি বাজ হোক না কেন, আপনি যদি তাকে এটা করেন, এটা করে খুবই জনগণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে এবং আপনাদের ভোট কমবে, আপনাদের পপুলারিটি ডাউন হবে এবং আপনারা আক্রান্ত হবেন। এই ভুলটা করবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করেন না, এটা আপনাদের জন্য ডেঞ্জারাস হবে। আমি অনুরোধ করতেছি, আমি কোনোভাবেই চাই না বাংলাদেশপন্থী কোনো দল, রাজনৈতিক দল কালার খাক এইভাবে তাদেরকে কেউ গালিগালাজ করুক। এই গালি আমরা নিতে পারবো না। আমি তো কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। আমি চাই আমার দল পিউরিফাইড থাকুক। আমি চাই 17 বছর তাদেরকে যারা মারলো, তাদেরকে যারা কাটলো, যাদেরকে তারা নির্যাতন করলো, তাদের একটা গিরগিটিকেও তারা দলের মধ্যে সুযোগ না দেখ, এটা তো আমি চাবো। এবং এটার জন্য সর্বোচ্চ ফাইট যেটা করার প্রয়োজন মাহবুব রশিদ বানা সেটা করবে, এটা আমি শপথ করতেছি। এবং এটাও আমি বলতেছি, শেষ কথাটা সেটা হচ্ছে পজিটিভ কথাটা, যতই ঐক্য অনৈক্যের গল্প বলি না কেন, শেষ কথাটা বলি, ঐক্যর জায়গাটা বলি। ঐক্যর জায়গাটা হচ্ছে আমি বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই 10 বছর পরে হইলো বাংলাদেশপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে, হাসিনার প্রশ্নে বলবে সিডিআই। হাদি ভাই, সেটা হচ্ছে যে 71 তো আমাদের একটা ল্যান্ডমার্ক অবশ্যই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই 71-এর ঘটনা অনেক বেশি হৃদয় বিদারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক ছাত্র, টিচার সেখানে মারা গেছে। এই যে গণ অভ্যুত্থান 2024-এর যে গণ অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার, এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র শিবির একটা প্রদর্শনী করেছিল, সেখানে কিছু চিহ্নিত রাজাকার তাদের ছবি টিএসসিতে টানিয়েছিল, যেটা নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়েছে। আপনি কি এটাকে যুক্তিসঙ্গত মনে করেন? প্রথমত হলে এই উত্তরটা শিবিরের কেউ দিলে সবচেয়ে ভালো হইতো, শিবিরের তরফে উত্তরটা দেওয়া সহজ। এরপর আমি যেটুকুন বুঝি, দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ক্রিমিনাল অফেন্স থাকা একজনের নামে, আর একটা হলো একজনের পলিটিক্যাল আইডিওলজি। এখন ধরেন পৃথিবীতে এমন কোনো দেশ নাই শুধু আইডিওলজি ধারণ করবার কারণে তারে হত্যা করা যায়। এটা ইভেন জামাত যদি 1% ভোটও না পায়, বাট সে যদি মনে করে তার পলিটিক্যাল আইডিওলজি যে সে এখন পর্যন্ত সে পাকিস্তান পন্থাকে ওন করতে চায়, এইটা তার আছে, তো তারে জনগণ ভোট দিবে কি ভোট দিবে না সেটা হলো জনগণের ইখতিয়ার।
কিন্তু এই চিন্তা করবার এখতিয়ার, এমনকি কেউ যদি এখানে ভারতপন্থী ওই রাজনীতিও করতে চায়, তার আইডিওলজির স্বাধীনতা আছে। তা আমরা কি করব? আমরা সেটার বিরুদ্ধে ভোট করব, আমরা তাদেরকে জনপরিসরে চেপে ধরবার চেষ্টা করব, কিন্তু গায়ে হাত তোলা যাবে না। ফ্যাক্ট হলো তারা ওখানে যেটা করেছে, আমি হলে যেটা তাদেরকে পরামর্শ দিতাম, তারা প্রথমে তারা এখানে ফ্রেমিং করতে চেয়েছে জুডিশিয়াল কিলিং। বাংলাদেশে বান্না ভাই 3টে কথা বলেছে, এই জন্য আমার বলা লাগলো না যে এই ঘোষণাপত্রে আমাদের যেটা আফসোসের ব্যাপার, 1947 আমাদের এই ভূখণ্ডে সর্বপ্রথম যে আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা, তার প্রথম প্রাপ্তি হলো 1947। পাকিস্তানের নির্বুদ্ধিতার কারণে আমরা সেই রাষ্ট্রটিকেই রাখতে পারি নাই, সেটা তো পাকিস্তানের। কিন্তু আমাদের পূর্বপুরুষ তো এই পাকিস্তান রাষ্ট্র 47 কায়েম করার জন্য অগণিত জীবন দিছে। তো এরপরে আমাদের মহান 71। এখন ব্যাপার দেখেন, এইখানে যেটা হয়েছে, এই যে 47, পিলখানা এবং শাপলা, এই 3টার তো অ্যাকনলেজমেন্ট নাই। ফাঁকে আর একটা জিনিসকে অ্যাকনলেজ করা হয় না, এটা ইচ্ছাকৃত আমি জানি না। যেমন ঘোষণাপত্রের মধ্যে গুম খুন এই কথাটা লেখা হয়েছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ড কথাটা লেখা হয় নাই। আমাকে একটা সত্যি জিজ্ঞেস করেছে যে গুম খুন বললেই তো হত্যাকাণ্ড হয়েই যায়, কিন্তু দেখেন না, বিচারিক হত্যাকাণ্ড হলো এমন ব্যাপার যে আপনি যখন ধরেন আওয়ামী লীগ যদি 10,000 মানুষকে হত্যা করে ফেলে, রাইট, আপনি সেটাকে যে কোনোভাবে লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন, আজ পারেন 100 বছর পারেন। কিন্তু যার কাছে আপনি মামলা করবেন, যেই আদালত আপনার বিচার করবে, সে আদালত নিজেই যখন খুনি হয়, ভয়াবহ ব্যাপার। তখন রাষ্ট্র আর ফাংশন করে না। হাসিনের সব থেকে বড় অধ্যত্ত কে ছিল, সুপ্রিম কোর্টে এইটার ব্যাপারে শফিক রেহমান লিখেছে যে প্রধান বিচারপতি একদম কোনো ছাড়া সেরকম বাজে কাজ করতেছে। শফিক রেহমান লিখেছেন আর মাহমুদুর রহমান ছেপেছেন, এই দুজনকে দায় ঘন্টার পর ঘন্টা প্রধান বিচারপতি নিয়ে দাঁড় করাই রাখছেন। তারপরে বলেছেন তারা যে এটা তো আমরা লিখেছি, এটা ফ্যাক্ট, আপনি পারলে মিথ্যে প্রমাণ করেন। তখন প্রধান বিচারপতি বলতেছে ট্রুথ ইজ নো ডিফেন্স, সত্য তো কি হয়েছে, কিন্তু এটা কোনো ডিফেন্স হইতে পারে না। এটা জাস্ট আপনাকে একটু কারেকশন দিই, এটা প্রধান বিচারপতি না, বিচারপতি আব্দুল মতিন, উনি ছিলেন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি, মঞ্জুর মতিনের বাবা ছিলেন। কিন্তু এটা কিন্তু পরবর্তীতে ওনারা আবার এসে গিয়েছিল প্রধান বিচারপতির কাছেও। তখন কি বলেছে জানেন? মাহমুদুর রহমানকে বলেছে আপনি আমার সামনে আসবেন না, আমি বিব্রত হই। মাহমুদুর রহমান কি তার কাছে ভাত চাইতে গেছে? সে রাষ্ট্র নাগরিক, ট্যাক্স দেয়। তাকে যখন কুষ্টিয়ায় হামলা করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, সে 12টা সেলাই নিয়ে পরের দিন উচ্চ আদালতে গেছে। তখন তাকে বলা হয়েছে অ্যাপেলেট ডিভিশনের পুরো বেঞ্চে যে আপনি আসলে আমরা বিব্রত হই। মানে কি ভাই? তো আমি যেটা বলা, আপনি যখন পুরো আইন আদালত ভেঙে ফেলেন, তো এই যে জামাতের একটা হলো, দেখেন জামাতের যে রাজনীতি, আমার প্রশ্ন বুঝতে পেরেছি, সেটা হলো যে আমি বলেছিলাম যে বা আপনার এই 2024 যে গণ অভ্যুত্থান, এটার সাথে তো আপনার ওই ফেসগুলোর কোনো সম্পর্ক নেই। আছে কে বলেছে নাই? আপনি ধরেন যে কাদের মোল্লার ফাঁসি দিয়েছে বাংলাদেশে প্রথম, এটা তো জাফরুল্লাহ চৌধুরী পর্যন্ত বলেছে যে মুক্তিযুদ্ধের এত বড় ফেস, যে এটা মিথ্যা লোককে ফাঁসি দেওয়া হয়েছে। এখন এই যে একটা ব্যাপার, কিন্তু ধরেন শিবির এই আন্দোলনের একটা বড় স্টেক না? আপনার কি মনে হয় না ওই জায়গায় যে ছবিগুলো ছাপা হয়েছে, আপনি কি সবাইকে মনে করেন যে রাজাকার ছিল না? ধরেন না সবাই রাজাকার, তো রাজাকারের ছবি টিএসসি টানানো যাবে না, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে কোথায় আছে? আমার প্রশ্ন হলো এইটা, যেটা করা দরকার ছিল। ওইখানে রাজাকারের ছবিটা নিয়েছে না 6টা, ঠিক বাম সংগঠন অথবা যারা তাদেরকে পছন্দ করে না, তারা ঠিক সেইটার বিপরীতে তারা কবে কবে রাজাকারি করছে, কবে কবে ধর্ষণ করছে, তার সমস্ত ডকুমেন্টেশন তার সামনে টানাই দিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতাম যে শিবির লাগাইছে রাজাকারদের ছবি, এরা লাগাইছে তাদের বিরুদ্ধে ছবি, আমাদের নতুন বয়ান তৈরি হইতো। কিন্তু আমি একটা টানাবো, আপনি খুলে ফেলবেন, সে একটা টানাবে, তাহলে হয়তো যেমন তারা কি পারতো, তারা রাজু ভাস্কর্য আর একটা প্রদর্শনী করতে পারতো। তো এইটা যদি হয় তাহলে ন্যূনতম সহিষ্ণুতার একটা জায়গা হয়, যে শিবির টানাইছে তাদেরকে রাজাকারের ছবি, ওকে, তাহলে আমি কি করবো, এই রাজাকার যারা করেছে আমাকে কি কি ক্ষতি করেছে তার ন্যারেটিভ নিয়ে আমি 100 ছবি টানাই দেবো টিএসসিতে, সেটা হলেই তো ভালো হতো। কিন্তু সেটা না করে আপনি যখন কি করবেন, শিবিরের ছবির উপর হামলা করবেন, শিবির আবার আপনার যেদিন বাগে পাবে সেদিন আপনার ছবি হামলা করবে, তো হামলাই তো দুনিয়া চলে যাবে, তাহলে আমরা নতুন জিনিস শিখবো কবে ভাই? এইটুকুন বলার পরে আপনি আমার পাকিস্তানপন্থী যে পন্থী বলেন, এটা নিয়ে আমার আপোষ নাই, কিন্তু যেটুকুন আমি বুঝি অটুকুন অনেস্টির সাথে বলতে চাই, এটা হলো কথা। বান্না ভাই, জি প্লিজ। সেটা হচ্ছে যে আমাদের একজন কবি আছেন প্রথম আলোতে, উনি সাহিত্যিক, উনি অনেক সুন্দর সুন্দর কলাম লেখেন। উনি শেখ হাসিনার ফ্যাসিস্টিজম এমন তোষণের জায়গা ছিল, উনি একটা বই লিখেছিলেন যে আপা, আপনার আপাকে আমি কেন, আপনার বাবাকে আমি কেন আব্বা বলতে পারবো না। আনিসুল হকের কথা বলছি, আপনি নিশ্চয়ই সেই বইটা পড়েছেন। না, আমি পড়িনি, আমার এগুলো রুচি হয় না। আচ্ছা, তো উনি পড়া উচিত মনে হচ্ছে। আপা, আমি তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি, হ্যাঁ, এরকম এই লেভেল ইমোশন। হ্যাঁ, তো ওনারা ইমোশনাল ভাবে অনেক কিছু করেন। ওনারা জিয়াকে নিয়ে একটা ফ্রেমিং করেছিলেন একটা বইতে। তো সব মিলে উনি আবার
অনেক সুন্দর সুন্দর উপন্যাসও লিখেছেন মুক্তিযুদ্ধের পরে, ওনার অনেক ইমোশন আছে, কিন্তু 24-এর আন্দোলনে ওনার কোনো ইমোশন আমরা খুঁজে পাইনি। উনি কোথায় ছিল আমরা জানি না। মুস্তাফা এক মিনিট অ্যাড করি আপনার সাথে, বান্নাবের সাথে। ওনার ইমোশন আছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার বলে বের হলো, কে বলেছে স্বৈরাচার এটা সহ, তখন উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সব কিছু নষ্ট ভেঙে পড়লো। এর মানে এই যে 15-16 বছর ধরে যা গিলানো হয়েছিল, ছেলেরা এটার যে প্রতিবাদ করলো, উনি দেখে হতাশ হয়েছে। উনি যারে আব্বা, যেই আব্বারে আব্বা বলে ডাকতে চান, সেই মুজিববাদ যে ধসাই যাইতেছে, এইটা উনি খুব ইমোশনাল হয়ে বলছিলেন যে সব কিছু ভেঙে পড়লো। কিন্তু আফসোস হইলো এখন উপদেষ্টারা তাদের পাশে বৈশা নতুন নতুন সিনেমা দেখেন, এটি হলো আমাদের আফসোস। হ্যাঁ, আমি মোস্তফা সরোয়ার ফারুকীকে একটা প্রোগ্রামে দেখলাম যে তার পাশে বসে থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু উনি একবার, এই যে আপনি আনিসুল হক ভাইয়ের কথা বলছেন, তো উনি একবার সরি বলেছে যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছেলেদের পাশে আমি দাঁড়াইতে পারি নাই, এইটা আমার লজ্জা। জাফর ইকবাল দিগন্ত টেলিভিশনের এক সাংবাদিকরে জিজ্ঞেস করছিল, তুমি যে দিগন্ত টিভিতে চাকরি করো তোমার লজ্জা করে না? এটা জামাতের টিভি। তো আজকে আনিসুল হক রে কেন আপনারা ডেকে জিজ্ঞেস করেন না, আনিসুল হক ভাই এই যে ছেলে মেয়ে জীবন দিয়ে দিল, চক্ষু উড়ে যাচ্ছে, মস্তিষ্ক ভাই দেখছেন না, ওই যে মুগ্ধর মস্তিষ্ক আর একজনের হাতে এসে লাগছে, আপনি তখনও ছেলেদের পক্ষে দাঁড়াইতে পারেন নাই। মহান মুক্তিযুদ্ধে জামাতের বুদ্ধিজীবীরা যে জাতির সাথে দাঁড়াইতে না পারে, যে লজ্জিত, আমরা আজও লজ্জিত হইতে বলি, আমাদের এই ছেলে মেয়েগুলোর পাশে যে আপনারা দাঁড়াইতে পারেন নাই, আপনারা কি একবার লজ্জিত? এই প্রশ্ন তো মিডিয়ার করা উচিত। মানে ভাই সেটা যে, তো উনার মতো একজন লোক, উনি 24-এর ধারণ করেন না, উনি আবার গল্প লেখেন, উনি সিনেমা নানা রকম কথা বলেন, উনি তো এই লোকগুলোকে আমাদের কি করা উচিত? এরা তো 71-এ যদি আমরা এক পক্ষকে রাজাকার বলি, এরাও তো 24-এর রাজাকার। দেখেন হাদি ভাই খুব সুন্দর করে একটা পয়েন্ট রেইজ করলো যে আপনি যেই ফ্রেমিংয়ে আপনি জামাতকে গালি দেন, তা আপনার তো সারা জীবন আগামী যতদিন বাংলাদেশ আছে শুধু গালি ন্যায্য হয়ে রয়েছে। হ্যাঁ, আপনার শুধু গাইলের উপর রাখতে হইব, এছাড়া তো কোনো নাই। চিন্তা করেন আব্বা চেঞ্জ করে ফেলতে চায়, মানে একটা মানুষের কোন লেভেলের অধঃপতন ঘটলে, মানে মুসাহেবি তোষামদির একটা, মানে না আপনি জেনেটিক্যালি আপনি চেঞ্জ করতে চান আপনার আব্বা, মানে এরকম কেন? মানে এটা কি ধরনের কথা? এটা কি সম্ভব? মানে আপনি চিন্তা করেন, আমি কেন তোমার বাপকে আব্বা করে ডাকতে পারবো না? এটা কেমন ধরনের আলাপ? এটা কোনো কথা হইতে পারে? মানে এটা তো আচ্ছা, ওনার বাবা বেঁচে আছেন কিনা? আচ্ছা, বেঁচে নাই। উনি শুনলে অবশ্যই আমার মনে হয় হার্ট হইতেন যে কি রে, আমি এমন একটা পোলা জন্ম দিলাম যে আমারে চেঞ্জ করে লাইতে চায়, আমারও আব্বা আরেকজন আব্বা বানাইতে চায়। মানে কেন? মানে এটা দরকারটা কি আমাদের? এই ঘটনা ঘটায় আমাদের জীবনে এমন কি জাতির জীবনে ঘটনাটা ঘটবে আমারে বলেন? এই যে আব্বা আব্বা করলেন আপনারা, কি লাভটা হইছে? এই আব্বার নাম দিয়েই তো আপনি যত আকাম কম করছেন এই দেশটার। দেখেন আপনি 5ই আগস্টের কথা, 36শে জুলাইয়ের ঘটনাটা মনে করে দেখেন, আব্বার মূর্তি নামাইছে, সবখান থেকে নামানো হইছে, গলায় দড়ি দিয়ে নামানো হইছে। এই দৃশ্য ঘটাইছে কিন্তু বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের মজলুমেরা, বাংলাদেশপন্থী প্রত্যেকটা মানুষ সেটা সাক্ষী, এটা হইছে। এখন আপনি এই তোষামদি, এই মোসাহেবি, এই চাটা, আমি চাটা শব্দটা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ, মানে এটা একটা রাইট ওয়ার্ড। ধরেন আমি তো আসলে স্টোরি টেলার, আমি কল্পনা করি যে একটা লোকের অনেক বড় একটা জিহ্বা, সে হাসিনাকে চাটা শুরু করছে, মনে করেন এরকম একটা নিচ থেকে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত। চিন্তা করেন যে জিনিসটা একটা মানে একটা ইমাজিনেশনের জায়গায় আমি যখন দেখি, ধরেন এই যে আমি একটা সিরিজ দেখি, আমার ফেভারিট অনেক একটা সিরিজটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার্স থিং। তো ওই মুভিটা, ওই সিরিজটার মধ্যে কিছু মনস্টার ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারগুলো দেখতে একটু ফানি লাগে মাঝে মধ্যে, কিন্তু আমি আমার ভাবিও যে অনেক বড় বড় জিহ্বা, ওরকমও মনে হয় ওদের, তাই বিষয়টা এরকম। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে তাদের ওই যে বললাম যে সরি বলাটা উচিত, ক্ষমা চাওয়াটা উচিত। আপনি আওয়ামী লীগ হয়েন না, এটা হচ্ছে মূল জায়গা। আমি আরেকটা প্রসঙ্গ একটু বলতে চাই মুস্তাফা ভাই, প্লিজ আমাকে একটু অ্যালাউ করবেন। সেটা হচ্ছে যে আমি রেজলভ করিম রনি ভাইয়ের একটা কথা আমি খুব সুন্দর করে কোট করি। কোটটা হচ্ছে এরকম, উনি একটা কথা বলছেন যে শাহবাগ হচ্ছে কষ্টি পাথর, সেই পাথরে আপনি ঘষা দিয়ে আপনি বের করবেন যে কে বাংলাদেশপন্থী আর কে বাংলাদেশের পন্থী না। আপনি দেখেন এই ইতরগুলো, এই সকল ইতর, এরা কি করলো 2014 সালের নির্বাচনে, আমি যদি ভুল করি একটু ঠিক করে দিবেন দয়া করে ইনফরমেশনে, 151টা বা 152টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট ছাড়া নিয়ে গেল। তখন 154, ওকে, এক্স্যাক্টলি। সো 154টা ভোট মানে নিয়ে গেল, মানে আসন জিতে গেল তারা উইদাউট ভোট, তালি বাজাইলো, ওয়াও ওয়াও, কি হইলো, কি চমৎকার কাজ। 2018 সালে ব্যালট বাক্স চুরি করলো রাতের বেলায়,
চুরি করে গেল, পরের দিন আপনি গেলেন ফুলের তলা দিয়ে দেখা করতে। বুঝেন ইস্যুটা। 2024 সালে মুখের মধ্যে কুলুপাইটটা থাকলেন এবং আপনি ভোট দিয়ে ফেসবুকে এসে ছবি দিতেছেন, দেখো আমি ভোট দিয়েছি। ধরেন এই আলাপটা দিচ্ছেন আপনি। এই যে আপনারা, সেটা যেই হোক, সেটা যে কোনো ব্যক্তিই হোক, আমি এটাকে কন্ডেম করতে হবে। আপনি তো কন্ডেম করেনই নাই, অনেক ব্যক্তি আছে সাধারণ মানুষ হয়তো করছে, যার হয়তো জাতীয় জীবনে কোনো ইম্প্যাক্ট নাই, সে হয়তো অনেক সিচুয়েশনে আমরা বুঝে নাই। কিন্তু যারা বুঝে, যাদের বিবেক আছে, আপনারা তো জাতির বিবেক, আপনারা তো শিল্প সংস্কৃতি এটা ওটা রাজনীতি এগুলো বোঝেন, আপনাদের দিয়ে তো মানুষ প্রভাবিত হয়। এই মানুষগুলো কি করলো দেখেন আপনি, এই মানুষগুলো কিন্তু এখন সারা জীবন এটা ফ্লেক্স করছে, আমি তোমার সাথে ছিলাম নেত্রী, আমি তো নেত্রী, তুমি মহান নেত্রী, তুমি সেই, তুমি তেন, বাপ ছাড়া এটা নাই, আমার বাপ দুইটা চাই, অনেক আলাপ। এখন ওই সিরিয়ার ছেলেগুলো, এই সিরিয়ার ছেলেগুলো এখন আইসা আপনি দেখেন ক্ষমতার অংশ হয়ে গেছে, তারা এখন মহান বিপ্লবী। তাদের ভাব হইতেছে আমরা 17 বছর, দেখো আমরা 17 বছর এই কাজ করেছি, অঙ্কের সাথে কাজ করেছি, রাজপুত্রের কোম্পানিতে তো সারা জীবন বানাইছিস ডকুমেন্টারি, ছাগলের ঘরে ছাগল, সারা জীবন কাজ করেছিস তুই ওদের সাথে, তুই এসে হঠাৎ করে বিপ্লবী বানাইলে হবে? 17 বছর ধরে এরকম 17টা জুলাই গেছে জীবনে মানুষের, যেই 17টা জুলাইয়ে মানুষ নির্যাতিত হয়েছে, যারা কষ্ট পাইছে, কে হয়েছে, তারা তোমাদেরকে ভুলে যাবে? এত সহজ? সব মনে রাখা হবে। বিষয়টা হচ্ছে আমি যে জায়গাটায় বলতে, আচ্ছা আপনার তখন ভূমিকাটা কি ছিল ভাই? আমি আমার ভূমিকা খুব স্পষ্ট, আমি সবসময় বাংলাদেশ বন্ধু ছিলাম, আপনি আমার কোনো চাটার গল্প বের করতে পারবেন না। এটাই হচ্ছে আমি মনে করি আমার সবচেয়ে বড় ক্রেডিট, যে আল্লাহর দুনিয়ায় আমি যেটা বলি, অনেকে বলে না বাধ্য হয়ে করছি, আমি এই জায়গাটা কন্ডেম করি, আমি স্পষ্টভাবে বলি না, আল্লাহর দুনিয়ায় যদি আপনি সঠিকভাবে সৎ পথে বাঁচতে চান, আপনি বাঁচতে পারবেন। আমার তো চারতে হয় নাই কাউরে, আমার তো হাসিনারে চারতে হয় নাই, কোনোদিন বন্দনা করতে হয় নাই, আহা কি সেতু বানাইছে, বলতা সেতু, 10,000 কোটি টাকার প্রজেক্ট, 40,000 কোটি টাকা তোর বাপের টাকা দিয়ে বানাইছে এটা। আমি যখন এই প্রশ্নটা করছি তখন আমার উপর তোরা রাগ দেখাস, ছাগলের ঘরে ছাগল। কেন রাগ দেখাস? 10,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকা হয়েছে, মানুষের ট্যাক্সের টাকা, রক্তের টাকাই তো হয়েছে। তো আপনি এটা কিভাবে অপবিশ্বাস বলেন? ফাইজলামি করেন আপনি। ভাই আমি অপবিশ্বাস বলি নাই কোনোদিন, আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় ক্রেডিট। শাওন বলেছিল যে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতু। আপনি হইতেছেন একাধারে হোস্ট এবং একাধারে খুব ভালো ট্রোল করতে পারেন, ঠিক আছে? এটা হলো আপনার সবচেয়ে বড় বিষয়। মানে আমারই বলতে হবে না মুস্তাফা ভাই, আপনি যে প্রসঙ্গ তুলতেছেন, আপনি যে ছোট ছোট করে ইনপুট দিতেছেন, এটাই আমার মনে হয় দর্শক বেশি এনজয় করবে। সো আমি যে জিনিসটা বলতে চাই, মানে আমাকে অনেক কিছু বলতে হচ্ছে না, এটা সুবিধা আপনার সাথে কথা বলার, একটা শো এর মধ্যে থাকেন, আপনি অনেক কিছু জানেন এবং আপনি অনেকের অনেক কিছুই জানেন। আসলে এটা আমার ভালো লাগে, যেটা অনেক ইনফরমেটিভ। আমি মিডিয়া সাংবাদিক অনেককে দেখেছি যারা একটু অনেক সিনিয়র সাংবাদিক, যারা অনেক কিছু জানেন না বা জানলেও বলেন না, কিন্তু আমি আপনার মধ্যে ওই জিনিসটা পাই। এটা ব্যক্তিগতভাবে আপনাকে আমি এর জন্য থ্যাংক ইউ দিতে চাই, ক্রেডিট দিতে চাই এবং এটাও বলতে চাই যে আপনি আর আমি হচ্ছেন সেই দলের লোকটা, যে দলের লোক শুধু মারাই খেয়ে গেছি গত 17 বছর, কিন্তু চুপ করেছিলাম হয়তো অনেক ক্ষেত্রেই, আবার অনেক ক্ষেত্রে অনেক বিপ্লবী ভূমিকা পালন করছি, অনেক কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে যেটা মানে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে 2, 4, 5, 10টা মানুষ ফলো করে, আমি সবসময় চেষ্টা করেছি সেখানে সরব থাকতে। আমি কোনো দিন ইতিহাসের রং সাইডে ছিলাম না। 5ই মে যখন আমার ভাইরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, তখন আমি বগল বাজাই নাই, আমি বলি না এটা ঠিক আছে। মানুষ হত্যা কোনোদিন এইভাবে নৃশংসভাবে, নিরীহ মানুষ হত্যা এইভাবে হতে পারে না জায়েজ। আমি সেই মানুষটা ছিলাম। আমি সারা জীবন এটাকে কন্ডেম করছি, সারা জীবন এটাকে বলছি, সবসময় বলছি। আমি ট্যাগড হইছি, আই ডোন্ট ফাকিং কেয়ার। তোদের ট্যাগে আমি সিডিআই, আমি বলতে পারতেছি না, আমি একটু ভদ্রভাবেই বলতেছি, আপনি বুঝে নিন। কেননা এই সিডিআই ব্যাপারটা আমার ভালো লাগছে, যে অন্তত একটা গুড ওয়ার্ড আসছে এই জুলাইয়ের কারণেই হয়তো এটা বাইরে হয়েছে খুব ভালোভাবে, যে এখন বলতে পারি ধরেন খুব গর্ব করে যে ওইটা বলতে হচ্ছে না, বাংলাটা বলতে হচ্ছে না, সিডিআই বলে বাংলাদেশ মানুষ বুঝতেছে আমি কি বলতে চাই। সো আমার আপাতত এখানে একটু পজ দিলাম। হাদি ভাই, আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। এই যে ইলেকশনের একটা আবহ চলছে এবং আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেটা প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনটা হবে, আপনি কি এই নির্বাচনের হওয়ার বিষয়ে কোনো সংশয় দেখেন? না, সংশয় তো আছেই। মানে সংশয়টা আমার প্রধান উপদেষ্টার তরফ থেকে নাই, কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র এই নির্বাচনকে ভণ্ডুল তো অবশ্যই করতে পারে। ধরেন এখন ফেব্রুয়ারিতে যদি আমাদের ইতিহাসের একটা সেরা নির্বাচন আমরা সবাই মিলে করতে পারি, এমন একটা যেটা প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন যে মানুষ ঈদের উৎসবের মতো পয়সা খরচ করে দেশে আসবে, ভোট করবে, বাচ্চা কাচ্চা নিয়ে কেন্দ্রে যাবে।
এরকম যদি একটা নির্বাচন হয়, এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার হবে, এবং সেই ইলেক্টেড যে গভর্নমেন্টটা আসবে সেটা প্রচণ্ড স্ট্রং হবে। তারা চাইলেই আমলারা এরকম থ্রেট করতে পারবে না, এই পুলিশরা থ্রেট করতে পারবে না, কারণ তার যে লেজিটিমেসি থাকবে, অটোমেটিকলি আমরা হেদায়তপ্রাপ্ত হইতে বাধ্য হবে। এখন বর্তমান আমলা, পুলিশ, অন্যান্যদের মজাটা হইলো ইন্টারিম মানে সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বল সরকার, দুইটাই হলো তার জন্য। মানে সব থেকে জনসমর্থিত, মানুষ তাকে সমর্থন দিচ্ছে সব দল, কিন্তু সে তো দুর্বল থাকার ফলে এই সচিবরা, আমলারা, পুলিশ, বিভিন্ন এজেন্সির লোকরা তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারে। তো এরকম একটা দুর্বল সরকার দীর্ঘদিন থাকলে তাদের মেকানিজম করতে সুবিধা হয়। তো আজকে যদি নির্বাচিত একটা সরকার আসে, সে কি করতে পারবে? একটা স্ট্রং মুভ করতে পারবে, সেটা সচিবালয় সংস্কারের জন্য হোক, পুলিশের মধ্যে হোক। তো তখন তো তারা চাইলে ওই কেসটা করতে পারবে না। সুতরাং দেশে বিদেশে, এবং আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ প্রশ্নে, এটা আমার আপনার মাধ্যমে আজকে বলা এখানে, হ্যাঁ, আমার অন্তত চাওয়া যে প্রথম নির্বাচনটা হলেও বিএনপি, জামাত ইসলামী, সাথে যদি এনসিপি হয় খুবই ভালো। এদের অ্যাটলিস্ট হাইকমান্ড নির্বাচনের আগে অবশ্যই একবার বসা দরকার। এবং আমি তো এখনও প্রত্যাশা করি যে দেখেন, আমাদের কমন এনিমি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেতদিন কমন এনিমি ছিল না যতদিন না পর্যন্ত বাংলাদেশের এনিমি হয় নাই। আজকে আওয়ামী লীগ তো শুধু একটা দলের এনিমি না, পুরো বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ। এখন বিএনপি, জামাত ইসলামী, যেমন আমি যেটা বুঝতেছি, ধরেন যেই সব জায়গায় বিএনপির অনেক জনসমর্থন আছে, ওই সব জায়গায় কিন্তু অনেক আসন আছে যেখানে জামাত হয়তো সেকেন্ড হবে। তো এখন এমন যদি হয় যে বিএনপি আর জামাত হাড্ডাহাড্ডি লড়াই করলো, ওইখানের তৃতীয় আওয়ামী লীগের কোনো অ্যাডভান্টেজ পাওয়া লোক সে আস্তে করে হয়ে গেল, এরকম করেও কিন্তু তারা 50-60টা আসন নিয়ে আসতে পারে, কারণ আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটুকু আছে ওটুকু তো ফিক্সড। তো তারা কি করবে? যেই লোকটারই বলবে তারে ভোটটা দিবে। তো আমাদের ইচ্ছা হওয়া যেটা উচিত যে বিএনপি, জামাত ইসলামী এমন একটা নিজেদের রোডম্যাপ থাকা উচিত যে নিজেদের শত মতানৈক্য সহ পরেও যাতে আওয়ামী লীগ একটা বের হয়ে আসতে না পারে, এই জায়গাটা খুব স্ট্রিক্ট থাকতে হবে। কারণ দেখেন, যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে, সে কিন্তু হত্যা করার সময় বিএনপি আর জামাত চিনবে না। সে শুরুটা করছিল জামাতের ফাঁসি দিয়া, তারপরে বিএনপি শেষ করে দিছে, এরপর বাংলাদেশপন্থী সব মানুষগুলোরে। তো সে যদি ব্যাক করে, আজকে জামাত আছে, বিএনপি আছে, ঝগড়া করতেছে, সে মারার সময় কিন্তু সবারই সমানে মারবে। সুতরাং আপনার মাধ্যমে একটা বিনীত অনুরোধ জানাই যে অফকোর্স তারেক রহমান সাহেব এবং জামাতের যিনি আমির, ইভেন এনসিপিওর সাথে থেকে এরা একটা এমন ব্যবস্থা করা উচিত যে নিজেদের মধ্যে একটা সমঝোতা, তাতে প্রয়োজনে কিন্তু অন্তত প্রথম নির্বাচনটা যাতে অন্তত আওয়ামী লীগ বিভিন্ন তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, তারা টাকা ঢালবে। তা আমাদের দেশের মানুষ তো অনেকেই আপনি জানেন যে টাকার পিছনে ছুটে যাবে। সুতরাং ওই ছিদ্রটা বন্ধ করে তারা যেন নির্বাচনটা করতে পারে, আর কোনোভাবেই যাতে আমরা কোনো উস্কানিতে পা না দেই। হ্যাঁ, আর অবশ্যই নির্বাচনের আগে আমাদের জুলাই সনদ, রাজনৈতিক দলগুলোতে ওই ঐক্যমত্যে আসতে হবে যে মানুষ ওই জুলাই সনদ পড়ে যেন ভোট দিতে আগ্রহ পায়। আর জুলাই সনদে যদি ওরকম কোনো জনকাঙ্ক্ষার প্রতিফলন না হয়, তাহলে ঈদের আনন্দ হবে না, নির্বাচন যা হওয়ার তাই হবে, মানুষের আসলে কোনো অর্জন হবে না। এটাই। মান্না ভাই 30 সেকেন্ডে যদি কিছু বলেন। শেষটা এটাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আল্লাহর ওয়াস্তে বাংলাদেশপন্থী প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার বিনীত 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 করজোড়ে মিনতি, এভাবে এর থেকে কত বিনীত করে বলা যায় আমি জানি না, এটাই আমার সবচেয়ে সফট ল্যাঙ্গুয়েজে আমি বলতেছি, রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ একটা আওয়ামী লীগার কেউ বিশ্বাস করবেন না, এদেরকে স্পেস দিবেন না আপনাদের দলে। কারণ এরা অলরেডি সন্ত্রাসী সংগঠনের মতো যা যা করা প্রয়োজন, আমি এই মুহূর্তে যখন ইন্টারভিউ দিচ্ছি, গতকাল মোহাম্মদপুরে আর্মি, বাংলাদেশের দেশপ্রেমিক আর্মিরা কি পরিমাণ অস্ত্র উদ্ধার করছে আপনারা দেখেন। তাহলে অন্যান্য অঞ্চলে কি অবস্থা? তাদের কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু একটা অসন্ত্রাসী সংগঠন, গুপ্ত সংগঠন, সব নির্বাচনে সাবোটাজ করবে। এদেরকে আপনি যদি আপনাদের দলের সুযোগ দিয়ে দেন, সুযোগ দিতে পারেন, ক্ষমা চাওয়ার সুযোগ অবশ্যই আপনি দিবেন, প্রত্যেকটা মানুষের সেটার অধিকার আছে। যে যার হাতে আমার ভাইয়ের রক্ত নাই, যার হাতে আমার বোনের রক্ত নাই, যার কারণে আমার বাবা আমার মা কাঁদে নাই, আত্মনাদ করে নাই, তাকে আপনি ক্ষমা করতেই পারেন। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। রিকনসিলিয়েশনের কথা আমি যেটা বলতেছি, তাকে আগে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, সেটা আপনি করতে পারেন। কিন্তু যার হাতে আছে এগুলো, রক্ত আছে, তাকে আপনি কোনোভাবেই স্পেস দিয়ে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। আর কালচারাল পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি ভাইয়া, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত যেটা মতামত, সেটা হচ্ছে এই জায়গাটা একদমই কাজ করা হয় নাই, এই জায়গাটা ধরাই হয় নাই, আনটাচড রয়ে গেছে। বিভিন্ন জায়গাতে সংস্কারের গল্প হয়েছে, সংস্কারের ঘটনা ঘটছে, বিভিন্ন সেক্টরে হয়েছে, কিন্তু আপনি দেখেন কালচারাল সেক্টরে আপনি কি পরিমাণ সংস্কার আপনারা দেখতে পারছেন। শুধুমাত্র আপনি টেকনোলজির সহায়তা নিয়ে অনেকগুলো ঘটনা ঘটাইলেন যে এটাতে তো হয় না। না, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আপনি পৃথিবীর কয়টা দেশে কালচারাল সেন্টার করতে পারলেন? আপনি আমার কালচারকে কয়টা জায়গায় করতে এক্সপোর্ট করতে পারলেন? সেটা হবে না। আমার তো অন্তত 10টা দেশে আমার যদি কালচারাল সেন্টার হইতো, আমি বলতাম যে এটা নতুন কাজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক
এরকম আরও 50টা কাজ, আরও 100টা কাজ করা যেত, যেটা নতুন কিছু, যেটা বাংলাদেশে আমরা এক্সপেক্ট করেছিলাম। কালচার ফিডের কথা বললাম, তথ্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন। এখন নাকি ওই যে ওই দিন আমার দেশ পত্রিকায় একটা নিউজ দেখলাম যে এখনো বাইরের ইন্ডিয়ান স্যাটেলাইট এক্স্যাক্টলি বাংলাদেশে যারা টেলিভিশন চ্যানেলগুলো চালায় তারাই এই দুঃখটা বুঝে যে কি কত কষ্ট করে টেলিভিশন চ্যানেলটাকে সার্ভাইভ করে রাখতে হয়। আমি বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, বাংলাদেশ টেলিভিশন তো সব সরকারের টাকায় চলে, ওদের ওই শুনেই, কিন্তু বেসরকারি যতগুলো টেলিভিশন আছে তাদের সবার দুঃখটা আমি বুঝি, কারণ আমি এই ফিল্ডের মানুষ। এই মানুষগুলোর কথা আপনারা একটু চিন্তা করেন। তথ্য মন্ত্রণালয়কে খুঁজে বের করতে হবে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে কিভাবে রক্ষা করা যায়, এবং ওদের যে অবাধ বিচরণ আমাদের দেশের চ্যানেলগুলোতে চলে আসতেছে, ওদের চ্যানেল আমাদের দেশের চ্যানেল দেখায় না, আমরা কেন দেখাবো? আমরা কেন ইন্ডিয়ান সিচুয়েশনে যাবো না? আমরা যদি 24 জুলাইয়ের পরেও এত ফাইট ব্যাক করতে না পারি, আর কবে করব? এটা তথ্য মন্ত্রণালয়কে খুব স্বপ্রণোদিত হয়ে অনেক ভালো ভালো ব্যক্তিদের কাছে নিয়ে, সাথে নিয়ে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করেন, একটা জায়গা করেন, একটা পরিস্থিতি বের করেন, করে এই জায়গাগুলোতে হাত দেন। ভাই শেষ কথাটা বলি, আপনি আমাকে 30 সেকেন্ড দিয়েছেন, আমি হয়তো 3 মিনিট নিয়ে নিচ্ছি, বাট আমার কাছে মনে হয় কথাগুলো জরুরি। সেটা হচ্ছে এই দেশে আপনি চাই বা না চাই, আপনারা কোনো না কোনোভাবে পাওয়ারের অংশ হয়েছেন। এটা আমার চাওয়া, ব্যক্তিগত চাওয়া দিকে যায় আসে না, মানুষ কিন্তু আপনাদের দেখছে। এই যে রক্তের উপরে আপনারা আসছেন, মসনদে বসছেন, এটা কিন্তু মানুষ খেয়াল করছে, এটা মানুষ ভুলবে না। হাসিনা কিন্তু পালাইতে পারছে, আপনাকে কাজটা করে যেতে হবে রে ভাইয়া। আমি চাই আপনি সফল হন। আপনি যত বড়ই গিরগিটি হন না কেন, আপনি যদি গিরগিটি থেকে মানুষ হয়ে উঠেন, আমার কোনো আপত্তি নেই ভাই, আপনাকে আমি বুকে জড়াই দিতে রাজি আছি। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রাইট কাজটা করতেছেন। কিন্তু যদি এটা থাকে যে আমি এখনও পাওয়ার আছি, নেক্সট টাইমে পাওয়ার থাকার জন্য আমার যা যা করার দরকার আমি করবো, ইন্টেনশন যদি এইটা থাকে, দিস ইজ রং। এটা আপনি করতে পারেন না, এটা অনৈতিক। আপনার যেটা করতে হবে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশপন্থী মানুষকে খুশি রাখার জন্য, তাদেরকে হ্যাপি রাখার জন্য যা যা করা প্রয়োজন, আপনি সেটা মন থেকে কনস্ট্রাকটিভলি করেন। দেখেন বাংলাদেশের মানুষ আপনাকে বুকে জড়ায় ধরবে। ধন্যবাদ হাদি ভাই এবং বান্না ভাই, দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, শুভ সন্ধ্যা।